বাসর ঘরে একজন পতিতাকে সঙ্গে নিয়ে ঢুকলো দুর্জয়। 15 বছর বয়সী চারুলতা মুখ নিচু করে গুটিসুটি মেরে বসেছিল বিছানার এক কোণে, হাতে পায়ে আলতা মাখা। কটকটা লাল রঙের বেনারসিতে নিজের শরীর লুকানোর ব্যর্থ চেষ্টা। দরিদ্র বাবার মৃত্যুর পরে দিন হুট করে বিয়ে হয়ে গেল তার। ছোট্ট মেয়েটা জানে না ঘরের বউ হয়ে আসার দায়িত্বভার ঠিক কতটুকু। চারুলতা শুধু জানে আজ তার বাসর। এদিন নিজের শরীর ও মন স্বামীর কাছে সঁপে দিতে হয়, এটাই নিয়ম। চারুলতার এক ভাবি বাসর ঘরে ঢোকার আগে কানে কানে বলে দিয়েছে, তোর বর মানুষ না, খাঁটি হায়না, বুঝলি? যেভাবে কাপড় খুলতে বলবে ঠিক সেভাবে কাপড় খুলবি, একদম লজ্জা করবি না, নয়তো পরিণত প্রথম বউয়ের মতো হইবে। চারুলতার মায়া ভরা লাজুক মুখের ভয়ের রেখা স্পষ্ট হয়ে উঠছিল। তিত্তির করে কেঁপে উঠছিল স্নিগ্ধ ঠোঁটজোড়া। দুর্জয় ঘরটা বেশ ছিমছাম, বিছানার একপাশে কাঁথা মুড়ে রাখা, গাঁদা ফুলের তীব্র সুবাস বাতাসে। দরজায় ঘেঁষে শূন্যে দুলছে পিতলের হেরকেন। হঠাৎ দরজা ঠেলে তার আগমন ঘটল, কিন্তু সে একা প্রবেশ করেনি, সঙ্গে এসেছে গ্রামের কুখ্যাত বেশ্যা। চোখ চারু অবাক চোখে তাদের দুজনকে একবার দেখল, তারপর নিজেকে আরও গুটিয়ে নিল। দুর্জয়ের শরীর ভর্তি গাঢ় আতরের গন্ধ, সাদা পাঞ্জাবিতে বিভিন্ন জায়গায় কড়া লাল লিপস্টিকের দাগ। বেশ্যার নাম কলি। চারুলতার চেয়ে বয়সে ঢের বড়, ঠোঁটে সস্তা সিগারেট, হাসি মুখে অদ্ভুত হাসি। এটা তোর বউ? হো হো করে হেসে উঠল কলি। বেশ সুন্দর মুখ তো, একদম কচি প্রজাপতি। সুন্দর মুখ দিয়ে কী হবে? শরীরে মাংস থাকা লাগে, বুঝলি? দুর্জয় তালুকদারের কণ্ঠে কোনো স্বামীসুলভ মাধুর্য খুঁজে পাওয়া গেল না। প্রতিটি কথায় শোনালো জানোয়ারের মতো। দুর্জয়ের কথা শুনে কলি পুনরায় হো হো হাসতে লাগলো। রাগে, ঘেন্নায়, লজ্জায় চোখ জোড়া নামিয়ে নিল চারুলতা। নয়ন অশ্রুসিক্ত। দুর্জয়ের বয়স প্রায় 30-এর কাছাকাছি পৌঁছেছে। গ্রামের মাতব্বর তালুকদার মশাইয়ের বড় ছেলে। কথায় কথায় মানুষ পিটিয়ে মেরে ফেলা এবারই প্রথা। মাতব্বরের সামনে থানা পুলিশের ব্যবহারও শিশুসুলভ। আগের বউকে নৃশংসভাবে খুন করছে দুর্জয়। তার অপরাধ ছিল কন্যা সন্তান জন্ম দেওয়া। সেই সন্তানের হদিশ কেউই জানে না। জানতে চাওয়ার মতো দুঃসাহস গ্রামের কারোই নেই। দুর্জয় চারুলতার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে হুংকার সুরে কলিকে বলল, ওর শাড়ি গহনা তুই পরে নে। আজ রাতের জন্য তুই হবি আমার বউ। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করবি, আমি আরেক বোতল মেরে আসি। দুর্জয় ঘর থেকে বেরিয়ে যেতে কলি চারুলতার দিকে এগিয়ে গেল। মেয়েটিকে দেখে তার বেশ মায়া লাগলো, তবুও গলায় তীক্ষ্ণতা ধরে রেখে বলল, শাড়ি পাল্টে ফেলো মেয়ে। চারুলতা ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কলি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? অন্য ঘরে যাচ্ছি। শাড়ি পাল্টাতে? পাগল নাকি? আমার সামনেই খোল। আমার শরীরে যা আছে তোরও তাই আছে, তফাৎ শুধু মাংসের পরিমাণ। এই কথা বলে কলি বিশ্রী ভঙ্গিতে হাসতে লাগলো। চারুলতা লজ্জায় নুয়ে গেল। পরক্ষণে মনে হলো দুর্জয়ের হুংকার। এক এক করে শাড়ির সেফটি পিন খুলতে লাগলো সে। উন্মুক্ত হয়ে গেল তার সদ্য স্ফীত হওয়া বুক। কলি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর সিলিংয়ের দিকে তাকিয়ে অভিযোগের সুরে ফিসফিস করে বলল, এই চাঁদের মতো মাইয়াটার কপাল পুড়ল তাহার আল্লাহ। নিজের স্বামীকে একজন সাথে নিবৃত্ত রেখে খোলা বারান্দায় চলে গেল চারুলতা। এক কোণে কাঠের চৌকি রাখা, সেখানেই তার শরীর এলিয়ে দিল। আষাঢ়ের মাস শেষ হয়ে দিন কয়েক হলো। ভাদ্রের মেঘাচ্ছন্ন আকাশ। একটু আগে বোধহয় বৃষ্টি হয়েছে। ভেজা মাটির গন্ধ মোমো করছে চারপাশ। আচমকা কলিজাটা ধক করে উঠল চারুলতার। তার বাবার জন্য ভীষণ মন পুড়ছে। কবরের পাশে গিয়ে চুপটি করে বসে থাকতে ইচ্ছে করছে। পরক্ষণে আবার মায়ের অভাব গ্রাস করে ফেলছে তাকা। একা একা বাড়িতে কী করছে মা? চারুলতার বড় বোন সোমলতাও এই পৃথিবীতে আর নেই। মারা গেছে মাসখানেক হলো। লাশ খুঁজে পাওয়া যায়নি। মৃত বোনকে ভীষণ মনে পড়ছে। তাদের বাড়িতে কি আজ উনুন জ্বলছে? বাবা ছিলেন অতি সামান্য জেলে। দুবেলা পেট ভরে না খেতে পেলেও সিদ্ধ মাছে দিন চলে যেত।
অসুস্থ মাকে খেতে দেবে কে? বুকটা কষ্টে হু হু করে উঠল চারুলতার। বড় বোনকে হারানোর পীড়া, বাবার আকস্মিক মৃত্যু, মায়ের একাকিত্ব, নিজের নতুন জীবনের বিড়ম্বনায় চক্ষুজোড়া ভিজে উঠল তার। তুর্যের ঘর থেকে কলির সুখময় আর্তনাদ ভেসে আসছে। যদিও এ বিষয়ে চারুলতা ভুক্তভোগী। শরীরে বিয়ের সকলও এখনো বিদ্যমান। পরিশ্রান্তি নুইয়ে যাচ্ছে শরীর। বাবার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ বুজে এলো তার, একদম টেরই পেল না। ভোরের আলো তখনও ভালোভাবে ফুটেনি। ভাটার পানি সবে নামতে শুরু করছে। গত রাতের মেঘলা আবহাওয়া খানিকটা অপখর তবে বিরাজমান। হঠাৎ শরীরে প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলো চারুলতা। কিরে নতুন বউ, উঠবি না? উঠে পড়। ঘরের বউকে এত সকাল পর্যন্ত ঘুমাইলে চলে? ওঠ, উঠে কলপার যা, গা ধুয়ে আয়। চোখ কসলাতে কসলাতে চারুলতা উঠে বসলো। নীলাদ্রু চোখে শাশুড়িকে আপাতমস্তক দেখে নিল একবার। এক হাতে গামছা, অন্য হাতে কাঁসার বাটি। চেহারায় নিষ্ঠুর কঠোরতা। গতকাল বিয়েতেও এই মহিলাকে এক চিলতে হাসতে দেখা যায়নি। ইনি মহানায় সারা জীবন না হাসার পণ করেছেন। মাজেদা চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, তুর্যর ঘর থেকে ওই বাইরেছে নাকি এখনো আছে? চারুলতা নিচু গলায় জবাব দিল, এখন আছে। কেমন বউ রে তুই? নিজের স্বামী বিয়ে রাতে অন্য নিয়ে ঘুমায়? তাচ্ছিল্য ভরা কণ্ঠের প্রশ্ন সরিয়ে দিল মাজেদা। আর দ্বিতীয় পুত্রবধূর দিকে চারুলতা মাথা নিচু করে বসে রইল। অপমানে চোখ জোড়া ভিজে উঠল তার। হয়েছে, এত ঢং করা লাগবে না। যাইয়া গা গতর পরিষ্কার কইরায়, পাকঘরে মেলা কাম আছে। একথা বলে মাজেদা হনহন করে তুর্যের ঘরের দিকে এগোলো। চারুলতা ধীর পায়ে কলপরের দিকে চলে গেল। এর মাঝে শুনতে পেল মাজেদা তুর্যের ঘরের সামনে গিয়ে চেঁচামেচি করছে, এখানে কিটারে ঘরে রাইখা দিছ? এই বাড়ি মান সম্মান কিছুই রাখবি না? তুর্যয়, নটির ঘরের নটির বাহির কইরা কইতেছি, নইলে কিন্তু আমার মরামুখ দেখবি। মাজেদার চিল্লাচিল্লি কলেবর শোনা যাচ্ছে। চারুলতা সেদিকে কর্ণপাত করল না। গোটা শরীর তখন ক্লান্ত, রীতিমতো চোখ জ্বালা করছে। অপেক্ষা না করে গায়ে টিউবওয়েলের ঠান্ডা জল ঢেলে দেয়। এমন সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। চারুলতা হা করে বৃষ্টির পানি খাওয়া চেষ্টা করে। দায়িত্বের বোঝা বৃদ্ধি পেলেও কিশোরী মনের চঞ্চল ভাব এখনও উকি দিচ্ছে কাজকর্মে। গোসল শেষ করে চারুলতা রান্নাঘরে এক কোণে এসে দাঁড়ালো। মাজেদা একবার চারুলতার দিকে তাকিয়ে পুনরায় উনান ধরাতে ব্যস্ত হয়ে গেলেন। গতকাল তুই ওই বলেছিলি তুর্যের ঘর থেকে বের হয়ে যাইতে? চারুলতা মাথা নিচু করে বলল, আমি না আম্মা, আমি তো কিছুই বলিনি। মাজেদা আক্ষেপের সুরে বলে উঠল, এই মেয়েছেলেটা আমার সহজ সরলতার মাথা খাইছে। আমি উনুন ধরাইতে পারি, আপনার সাহায্য করব আম্মা? আগ্রহ ভরে জিজ্ঞাসা করল চারুলতা। লাগবো না, আমি ধরাই দিতেছি। তুই নাস্তার আয়োজন কর। চালের রুটি, ডাল, মাংস ভুনা আর ডিম ভাজি। তোর শ্বশুর আব্বা 9টার মধ্যে উইঠা যাবেন। বাড়িতে সারাদিন মেহমান আসে, সেই হিসাবে প্রস্তুত থাকবি। একটু পরপর চা দেওয়া লাগবে। চারুলতা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। চারুলতাকে রান্নাঘরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাকি কাজে মন দিল মাজেদা। গরুর গোবর দিয়ে আঙ্গিনা লেপা, হাঁস মুরগির দেখভাল, কলসিতে জল তুলে রাখা, উঠোনের গাছগুলোতেও পানি দেওয়া। তালুকদার বাড়ির কাজের শুরু আছে কিন্তু শেষ নেই। চারুলতা রান্নায় তেমন পটু না, চলনসই। সে চুলোর পাড়ে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। নিজেই নিজেকে প্রশ্ন করল, এর নাম কি সংসার? ঠিক 9টার সময় তালুকদার মশাই এসে হাজির হন বারান্দায়। তার হাঁটা চলা রাজকীয় দাপটে, চোখে মুখে গম্ভীরতা। মাথায় টাক ঢেকে রাখতেই যেন সাদা টুপি পরিধান করছেন, হাতে কাঠের শক্ত মোটা লাঠি। মাজেদা একটি বড় সেগুন কাঠের চেয়ারে রাখলেন বারান্দায়। ঔদ্ধত্যের সাথে বসলেন তালুকদার মশাই। মাজেদা হাঁক ছাড়লেন, নতুন বউ, ও নতুন বউ, জলদি নাস্তা পানি নিয়ে আয়। চারুলতা অবিলম্বে ট্রেতে নাস্তা সাজিয়ে তালুকদার মশাইয়ের সামনে উপস্থিত হলো। খাবার টেবিলে রেখে পা ছুঁয়ে সালাম করলেন। এরপর ঘোমটার দিকে ঠিক করে মাজেদার পাশে গিয়ে দাঁড়ালেন। তালুকদার মশাই চারুলতাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, তোমার কোনো সমস্যা হইতেছে না তো? চারুলতা না সূচক মাথা নাড়ালো। তোমার কোনো সমস্যা হইলে অবশ্যই আমারে বলবা। তুই হইলা গিয়ে তালুকদার বাড়ি বড় বউ, ভাবে চলবা, ডাঁটে চলবা, বুঝছো? চারুলতা মাথা নাড়ালো। মাংসের ঝোলে
রুটি ডুবিয়ে মুখে তুললেন তালুকদার মশাই। তৃপ্তির সুরে বললেন, রান্না ভালো হয়েছে। এরপর পকেট থেকে চকচকে একটি 1,000 টাকার নোট বের করে চারুলতার হাতে গুঁজে দিলেন। বললেন, নতুন বউয়ের রান্না এই প্রথম খাইলাম, কিছু না দিলে চলে? চারুলতা আবারও একবার শ্বশুরের পা ছুঁয়ে সালাম করলেন। তালুকদার চারুলতার মাথায় হাত রেখে বললেন, হয়েছে আম্মা, খাবার সময় সালাম করা আর দেওয়া অন্যায়, আল্লাহ গোসা হইবেন। ইতিমধ্যে গ্রামের লোকেরা সদর দরজার উপরে ভিড় জমিয়েছেন। তারা সবাই তালুকদার মশাইয়ের নিকট এসেছেন সুষ্ঠু সমাধানের জন্য। কারো পুকুর নিয়ে মামলা চলছে, কারো আবার গরু চুরি গিয়েছে, কারো ছেলে গাঁজা খায়, কারো মেয়ে আবার অন্য গ্রামের ছেলে ভাগিয়ে নিয়ে গেছে। সমস্যার কোনো শেষ নেই। তালুকদার মশাই আবার টাকা পয়সা নেন না। গ্রামের লোকেরা খুশি হয়ে তাকে সবজি, ডিম, হাত যাই দেয় খুশি হয়ে গ্রহণ করেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওড়ে-ঘেরা তেঘুরিয়া গ্রামের তুর্জয়ের বাবাই যেন আইনজীবী, আর তিনিই বিচারপতি। চারুলতা দূরে দাঁড়িয়ে তার শ্বশুরের কার্যকলাপ দেখছে। এমন সময় মাজেদা তাকে তাড়া দেয়, বউ স্বামী ঘরে গিয়ে নাস্তা দিয়ে আয়। কিছুটা অস্বস্তিতে বোধ করে চারুলতা। ঘরে এখনও ওই পতিতা আছে কি না বিষয়টা আঁচ করতে পেরে মাজেদা বলল, ওইকে একটু আগে পেছনের দুয়ার দিয়ে ভাগছে, ঘরে যা, কিচ্ছু হব না। চারুলতা জড়তা কেটে ট্রেতে নাস্তা নিয়ে তুর্জয়ের ঘরে ঢুকে। তুর্জয় জাগনা, বিড়ি টানছে, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গি উঠছে অর্ধসহ অবস্থায়, ধোয়া ছাড়ছে আনমনে। চারুলতা খাটের পাশে ছোট্ট টেবিলটাতে খাবার লাগলো। ফিরে যাবার সময় তুর্জয় খপ করে চারুলতার হাত ধরে ফেলল, শীতল গলায় বলল, এখানে চুপ করে বস। চারুলতার মনে তখনও ভয়ের সঞ্চার, তবুও বসল সে। তুর্জয় চারুলতার শাড়ির আঁচল এক টানে সরিয়ে ফেলল। লজ্জায় চোখ নামিয়ে নিল চারুলতা, নিজেকে গুটিয়ে ফেলতে চাইল। তুর্জয় চারুলতাকে বুকের উপর বেশ কয়েকবার হাত বুলল। কেঁপে উঠল তার পুরো শরীর। তুর্জয় বিরক্তি হয়ে জিজ্ঞাসা করল, তোর বাপ কি তোরে না খাওয়ায় রাখতো? শরীরে শুধু হাড় আর হাড়। ঘরে বউ থাকতে কি প্রতিদিন আমরা অন্য মেয়ে মানুষ নিয়ে ঘুমানোর লাগবে এখন? চারুলতা অবিশ্বাস চোখে তুর্জয়ের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। এতে তুর্জয় আরও বিরক্ত হইল। বাজখাই গলা বলল, ধুর, যা তো, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। স্বামীর এহেন আচরণে মানসিকভাবে দগ্ধ চারুলতা এক ছুটে ঘরের বাইরে চলে এলো। বাড়ির পেছনে মাঝারি সাইজের একটা কাঞ্চন গাছ, সেই গাছের নিচে বসে অঝরে কাটতে লাগলো। মৃত বাবার কথা মনে পড়ছে, মৃত বোনের কথাও মনে পড়ছে। মায়ের অনুপস্থিতিতে মেনে নিতে পারছে না চারুলতা। কেন তাকে এই অমনুষ্যের সাথে বিয়ে দেওয়া হলো? কেন তার রঙিন জীবন ছেয়ে গেল ঘন কালো মেঘের ঘনঘটা? এই কেন এর উত্তর বোধহয় কারো কাছে নেই। নতুন বউ, ও নতুন বউ, চুলায় চার পানি বসা মেহমান আইছে। মাজেদার গলা শুনে চোখ মুছলেন চারুলতা, নিজেকে সামনে নিয়ে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। তেঘরিয়া গ্রামটা চারপাশ থেকে ঘিরে রেখেছে হাওরের জলরাশি। এই জল কখনো বয়ে আনে দুর্যোগ, আবার কখনো অভিলাষ। ভাদ্র মাস এখানে অন্যরকম। শ্রাবণে ভেজা সজীবতা শুষ্ক হয়ে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠছে। কোমল সে সাজ, রোদ্দুরের সাথে চলে লুকোচুরি খেলা, কখনো গুমোট আকাশ, আবার কখনো বা গম্ভীর মেঘদলের অবিচল ভ্রমণ। নব কাশফুলেরা দলবল নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে বিলের ধারে। মৃদুমন্দ বাতাস দুলে দুলে যেন কারো দীর্ঘ অপেক্ষার ফুলেরা। প্রায় হাওরের উপর দিয়ে সাদা বক বা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। অপূর্ব গ্রামীণ সৌন্দর্য মুখরিত হয় এই তেঘরিয়া গ্রামের। মাঠের কিনারায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীন পাকুড়ের গাছটার নিচে একসময় খেলা করে গ্রামের ছেলেমেয়েরা। কয়েকদিন আগেও সেখানে ছিল চারুলতার অবাধ যাতায়াত। এখন শেষ বিকেলে আলো ছায়ায় মেয়েরা খেলার ছলে অনুরতিত হয়ে সেই মাঠ ছন্দে ছন্দে দুলে সেই বাঁশঝাড়ের মাথাগুলো। প্রতি বছরের মতো এবারও মাটির বুকে জন্ম নিয়েছে অজস্র ছোট ছোট ফুল। ধুতরা গন্ধরাজ ফুটতে শুরু করছে। সব কিছুর মাঝে শুধু ঝরে গেছে আমাদের চারুলতা। তালুকদার বাড়ি 3 দিক থেকে উঁচু শক্ত প্রাচীরে ঘেরা। শান বাঁধানো উঠোনের একপাশে রান্নাঘর। চারুলতা ঝাপসা চোখে রান্নাঘরের কোনায় বসে ভাজি নাড়ছিল।
তেল আর মশলার তীব্রতা কিছুক্ষণ পরপর খুসখুস করে কাঁপছে। হঠাৎ বাইরে থেকে একজন কিশোরীর গলা ভেসে আসলো, চারু, এই চারু। চমকে উঠল। চারুর নামে সবাই তো তাকে সম্বোধন করে না। চোখ মুছে দরজার দিকে তাকালো। তামাটে গায়ের রং, ছোট ছোট দুটি বেনি, সস্তা শাড়ি মোড়ানো শরীর, সেই চিরচেনা ফারিয়া। চারুলতার ছোটবেলার পুতুল খেলার সাথে। হ্যারে, আমি ফারিয়া। চারুলতা সব ভুলে রান্না ফেলে দৌড়ে ওর দিকে এগিয়ে গেল। এতদিন পর সেই চেনা মুখটা দেখে মনটা কেমন যেন বরফের মতো গলে উঠল। কিরে, তুই এখানে? আমাকে দেখে বুঝি খুশি হোস নেই চারু? অনেক খুশি হয়েছি। এমন সময় এই বাড়িতে আসবে আশা করিনি। আসার কথা অবশ্য ছিল না, তয় খালা আম্মা জোরাজুরি করলো, চিঠি আজকেই তোরেই দিতে হবে। চিঠি? মায়ের চিঠি? কেমন আছে মা? বাড়িতে সব ঠিক আছে তো? ফারিয়া পাটের ঝোলা হাতে ঢুকিয়ে একটা কাগজ বের করে দিল, চারুলতার দিকে এগিয়ে দিল। চিঠি হাতে নিতে বুকটা কেমন যেন দুলে উঠল চারুলতার। গলা শুকিয়ে আসতে চাইল বারবার। চিঠিতে লেখা, আমার স্নেহময়ী চারুলতা, তোর পিতার মৃত্যুবরণ করিবার পর গ্রামে আর বাস করিবার কোনো অর্থ খুঁজিয়া পাই না। তুই শ্বশুরালয়ে গমন করিবার পর হইতে আমি একান্ত নিঃসঙ্গতায় নিমজ্জিত হইয়া আছি। হৃদয় সারাক্ষণ অজানা এক ব্যথায় ভারাক্রান্ত হইয়া থাকে। সোনালতার স্মৃতি আর তোর পিতার অনুপস্থিতিতে যেন একত্র হইয়া আমার হৃদয় কুড়ে কুড়ে খাইতেছে। বক্ষে কেবল শূন্যতা অনুভব করি। আমি আর এই গৃহে থাকিতে পারতেছি না। এর জন্য স্থির সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমি নগরের এক মহিলা আশ্রমে গমন করিব। সেইখানে শ্রমের বিনিময়ে দৈনিক 2 বেলা আহার করিব। এই বয়সে কাহারও বোঝা হইয়া বাঁচিয়া থাকিতে চাই না। এই পত্র রহিমের মাধ্যমে লিখিয়া পাঠাইলাম। আশা করি আশ্রমেও আল্লাহর রহমতে কাউকে পাশে পাইব। জীবনে থাকিলে তোকে আবার লিখিব। তুই মন খারাপ করিস না মা। ভালো ঘরে তোর বিয়ে হয়েছে। আল্লাহ তোকে সদা হেফাজত রাখুক, সুস্থ রাখুক, সুখে রাখুক। তোর জননী জোহরা খাতুন। চিঠি শেষ করে চারুলতা কয়েক মুহূর্তে কিছু বলতে পারল না। কাগজটা বুকে শক্ত করে চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে শুধালো, মা গ্রাম ছেড়ে চলে যেতেছে? ফারিয়া একবার চারুলতার চোখের দিকে তাকালো, এরপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ক্ষণিককাল পরে বোধশক্তি ফিরে এলো চারুলতার। বাড়িতে মেহমান এসেছে। না খাইয়ে বাড়ির চৌকাঠ পেরোতে দেওয়া যাবে না, তালুকদার বাড়ির অন্যতম প্রথা। চারুলতা ফারিয়াকে রান্নাঘরে ভেতরে নিয়ে যায়, পাটের মাদুরি পেতে বসতে দেয়। হাঁড়ি থেকে পাটালিগুলো নারকেল দিয়ে বানানো পায়েস আর হাতে বানানো মুরগি বের করে দেয়। একটা সাদা থালায় খাবার সাজিয়ে খেতে দেয়। মুখে ভেজা হাসি ফুটিয়ে বলে, খা, এগুলো আমি বানাইছি। তুই বানিয়েছিস? হ্যাঁ, আম্মার সাথে ছিল, সাহায্য করেছে। ফারিয়া পায়েস খেতে খেতে বলো, তুই তো পুরা গৃহস্থ বউ হয়ে গেছিস চারুলতা। আমাদের সাথে আর কখনো খেলতে যাবি না রে? পড়াশুনো করবি না? চারুলতা কেমন ফ্যাকাশে হেসে উত্তর দিল, আমি এখন বউ মানুষ। আমার কাজ স্বামী সেবা করা, ঘরের কাজ সামলানো। আমি এখন আর ছোট নেই। ইচ্ছে করলেও খেলার সুযোগ নেই, পড়াশোনার সময় নেই। ফারিয়া খানিকক্ষণ চুপ থাকে, এরপর বলল, তোর বিয়ে হইয়া যাওয়ায় সবাই কেমন কষ্ট পাইছে। মাঠে গিয়া তোরে খুঁজে, তোর কথা সবাই জিগায়। স্কুলের মাস্টারমশাই আক্ষেপ কইরা বলতেছিল, কত ভালো ছাত্রী ছিলি তুই। চারুলতা চুপ করে রইল। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠল স্কুলের স্মৃতি, পুরনো খেলাধুলোর সুখময় স্মৃতি। ফারিয়াকে নিয়ে বানানো সেই পাটকাঠির বাড়ি, পুতুলের বিয়ে, চুপি চুপি নৌকায় ঘোরাঘুরি। এ নিয়ে কমবার সোনালতার কাছে বকা খেয়েছে সে। আহা, সোনালতা প্রতিটি খেলায় দলনেত্রী হতো। খেলায় তার দল হেরে গেলে সে কি রাগ! কানের নিচে ঠাস করে চর বসিয়ে দিত, হাত কাঁপত না। বড় করে দীর্ঘশ্বাস পেল চারুলতা। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে গেল, আপা, এইভাবে মরে গেলি, লাশটাও ধরতে পারলাম না। সোনালতাকে একবার বহু কষ্টে একজোড়া রূপার নূপুর বানিয়ে দিয়েছিল দরিদ্র বাবা। তা দেখে চারুলতা সেগেই কান্না। তার নূপুর কোথায়? সোনালতা বোনের কান্না ভীষণ কষ্ট পায়। সময় নষ্ট না করে ডান পায়ের নূপুরটি খুলে চারুলতাকে আদর করে পরিয়ে দিল। দুই বোনের
পায়ে একটি করে নূপুর যেন ভালোবাসার সাক্ষী হয়ে রইল। চারুলতা ভেজা চোখে তার ডান পায়ের নূপুরের দিকে একবার তাকিয়ে দেখল। ফারিয়া চলে যাওয়ার আগে বলল, সময় পাইলে আমি আবার আসবো, তুই মন খারাপ করিস না। ফারিয়া চলে যাবার পর চারুলতা চিঠিটা আর একবার খুলে দেখল। প্রতিটি শব্দে মায়ের ভাঙ্গা কণ্ঠস্বর কানে বাজতে লাগলো তার। চোখে মুখে একরাশ নীরব প্রত্যয়। এই দুর্বিষহ জীবনে হাসি মুখে মেনে নিয়ে পুনরায় রান্নার কাজে মনোনিবেশ করল চারুলতা। ভাদ্র মাসে অন্তিম প্রহে তেঘুরিয়া কৃষি মাঠগুলো খালি হতে শুরু করছিল। কৃষকরা তখন আউশ ধান কেটে ঘরে তোলে। মাটি আর ঘামের গন্ধে মোড়া গ্রাম্য জীবন এক চিরচেনা দৃশ্য এটি। প্রতিদিনের মতো আজও সকালবেলা তালুকদার বাড়ির উঠোন রমরমা। অনেকজন তরুণ আর বয়স্ক লোকদের ভিড়ে এক যুবতী বিধবাও চলে এসেছে। গায়ের রং চাপা, চোয়াল শক্ত, তবে চোখজোড়া উদ্বিগ্ন। তালুকদার মশাই সেই বিধবা যুবতীকে সবার আগে অভিযোগ করার সুযোগ করে দিলেন। বিধবা মাথা নিচু করে বলল, হুজুর, আমার স্বামী মারা গেছে। তার রাইখা যাওয়া 2 বিঘা জমি মকবুল গাজী সাহেব জোর করে দখল করতে চাইছে। ওই জমিটুকু ছাড়া আমি কেমনে চলবো? তারে কিছু বললে কয়, তোর স্বামী মরছে, তুই মরস নাই কেন? তালুকদার গম্ভীর মুখে সব কিছু শুনলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ওই 2 বিঘা জমি তোরই থাকবে। আমি নিজে মকবুল গাজীর সাথে কথা বলে সমাধান করব। তুই সন্ধ্যার পর একবার দেখা করতে আসিস। এখন এত বেটা ছেলের মাঝে থাকার দরকার নেই, বাড়ি যা। বিধবা মাথা নুইয়ে সালাম করে চলে যায়। তালুকদার মশাই অন্যদের সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়েন। সেই রাতে তালুকদার বাড়ির উঠোনে জ্যোৎস্নার ঢলনয়, দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে 2-একটা কুকুরের ডাক। পুরো গ্রাম জুড়ে ছমছমে নিস্তব্ধতা। তুজ্জয় আজ বাড়ি নেই, কোথায় গেছে কে জানে। চারুলতা বাড়ির কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে উঠোনে আসে। হঠাৎ সে থমকে যায়। বারান্দায় মাজেদা বসে আছেন নিঃশব্দে। চারুলতার মাথায় ঘোমটা ঠিক করে শাশুড়ির দিকে এগিয়ে যান। মাজেদার ভেজা চোখে একবার চারুলতার দিকে তাকান। চাঁদের আলোয় তার চোখের পানি চিকচিক করছে। মাজেদা পুত্রবধূর সামনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। মুখ ফিরিয়ে চোখ জোড়া মুছে নেন। আম্মা, আপনি ঘুমান নাই এখনো? বাতের ব্যথা বাড়ছে, তেল মালিশ কইরে দিব শরীরে? মাজেদা চারুলতার কোনো প্রশ্নের জবাব দেয় না। আচমকা ভেতর থেকে এক নারীকণ্ঠ ভেসে আসে। ক্ষীণ কণ্ঠের চাপা গঙ্গানি, খটখট শব্দ শোনা যাচ্ছে। চারুলতা মুহূর্তে সবটা বুঝে ফেলল। একজন বিধবা মহিলাকে সন্ধ্যার পর এই বাড়িতে ঢুকতে দেখেছে সে, কিন্তু বের হতে দেখেনি। রাগে চারুলতার শরীর থরথর করে কাঁপতে লাগলো। মাজেদা পুত্রবধূর অবস্থায় কিছুটা আঁচ করতে পারলেন। ঠান্ডা গলায় বললেন, আমার পাশে বয়। চারুলতা মাজেদার পাশে বসল। 2 যুগের নারী একসাথে বসে আছে, অথচ তাদের ঘিরে রয়েছে পুরুষতন্ত্রের দেওয়াল, যা তাদের কেউ ভাঙতে শেখায়নি। মাজেদা এই প্রথম চারুলতার মাথায় হাত রাখলেন। আলগোছে চুল বিলি কেটে দিয়ে বললেন, তালুকদার বাড়ির বিচার চাইলে আসলে নিজের সবটুকু বিসর্জন দিতে হয়। সম্মান আর মানুষের জান, কোনোটারই মূল্য নেই। চারুলতা মাথা নিচু করে বসে রইল। তার চোখ আর কোনো প্রশ্ন নেই, চোখ জুড়ে অনন্ত নীরবতা। এখনো সমাজে তাদের মতো বহু অবাঞ্ছিত বসবাস। কবে রুখে দাঁড়াবে তারা? কবে গর্জে উঠবে তারা? সকালে সূর্য তখন হাওরের জলের উপর সোনালি রেখা টেনে দেয়। ঠিক তখন তেঘরিয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা কাঁচবাজার জেগে ওঠে এক অনন্য সুলভ রূপে। পাখির কিচিরমিচির ডাক আর ব্যস্ত গ্রামীণ জীবন, 2 তরফ যেন বেরিয়ে গেছে অন্যের তাগিদে। বাজারে একদম শেষ প্রান্তে রফিক মিয়া মুদির দোকান। দোকানের পেছনে তার মাথা গোঁজার ছোট্ট একটি ঘর। পরিবারের সদস্য বলতে শুধুমাত্র তার বড় মেয়ে মায়া। কোনো এক পূর্ণিমা রাতে বউ আর বড় ছেলে জোয়ারের পানিতে ভাসিয়ে গিয়েছিল। ভাটা তাদের আর ফিরিয়ে দেয়নি। ছোট মেয়ে মায়ার তদারকি পরিচালিত হয় রফিকের ছায়াঘেরা আশ্রয়স্থল। বৃদ্ধ রফিক মিয়ার চুলে বয়স পরিপক্কতা দৃশ্যমান, মুখে দুঃখের ছাপ, চোখে গাঢ় দুশ্চিন্তার রেখা। একটি ভালো ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার এখন তার মূল সরসন্ধান। এর বাইরে আর তার কোনো পরিচয় নেই। মায়া 16 বছর বয়সের এক তপ্ত রোদ্দুরের মতো কিশোরী। চটপটে স্বভাব, দীপ্তময় হাসি। সারাদিন তার কেটে যায় ঘর গুছিয়ে আর বাবার জন্য রান্না করে। বিকেলবেলা খেলার মাঠে দেখা মিলে তার। রাতে পুরনো ইংরেজি বইয়ের
মলিন পাতায় চোখ বুলাতে ভুলে না। হাসি মুখে রফিক মিয়া শুধায়, বাবা জানো এখানে কি লেখা আছে? রফিক মিয়া বিস্ময় নিয়ে প্রশ্ন তোলে, কি লেখা আছে রে? এখানে লেখা আছে হোপ। হোপ মানে হলো আশা। মানুষেরা বাঁচে আশায়। রফিক মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঠিক বলছিস। আমার এখন সবচেয়ে বড় আশা কি জানিস? কি? আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে মায়া। তোর একটা ভালো ঘরের বউ কইরে পাঠামু। লজ্জায় লাল হয়ে যায় মায়া। বাবার হাত জোড়া গালে ঠেকে ছলছল নয়নে বলে, আমি তোমারে ছেড়ে কোথাও যাবো না বাবা। রফিক মিয়ার কান্না দেখে নিজেও চোখ মুছেন। মাবিহীন মেয়েটি সর্বদা বাবা নামক বটবৃক্ষের ছায়ায় উড়ে বেড়াতো, কিন্তু ডানা কেটে দেওয়ার মানুষের অপ্রতুলতা এই পৃথিবীতে কি কম? সেই সূত্র ধরে রফিক মিয়া প্রাণোচ্ছল সংসারে নেমে এলো আকস্মিক খাপা। রফিক মিয়া তখন সবে দোকান খুলে বসছেন, পলিথিন থেকে পেঁয়াজ নামিয়ে ঝুড়িতে রাখছিল। মায়ের বাবার জন্য নাস্তার আয়োজনে ব্যস্ত। এমন সময় দূর থেকে ভেসে এলো চেনা চওড়া গলার স্বর। রফিক মিয়ার দৃষ্টি দুর্বল, তবুও সুঠাম আকৃতির দেহ আর কণ্ঠস্বর শুনে চিনতে পারলেন তালুকদার মশাইয়ের বড় ছেলে তুর্জয় এদিকে এগিয়েছেন। সাথে 4 জন লোক, সবার হাতে বাঁশরড আর চোখে মুখে বর্বরতা। তুর্জয় রফিকের দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর তার সাথে আসা একজন চড়া গলায় আদেশ করল, ওসমান 1 কাপ চা করা চা নিয়ে আয়, কুইক। এরপর হাসি মুখে রফিকের দিকে তাকালো, সহজ গলায় শুধালো, চাচা বিড়ি হইব? হ্যাঁ বাবা, এই নাও। তুমি হঠাৎ আমার দোকানে? একটা টুলও নেই, কিসে যে তোমারে বসতে দেয়? রফিক মেয়েকে লজ্জিত দেখে তুর্জয় বিড়ি ধরাতে ধরতে বলল, বসতে আসিনি চাচা, একটা কাজে আসছি। রফিক বিস্মিত গলায় জিজ্ঞাসা করলো, আমার সাথে কি কাজ গো বাবা? তুর্জয় ডানে বামে চোখ বুলিয়ে নিল, এরপর অস্ফুট স্বরে বলল, আবালটা চা আনতে কই গেল? ওসমান, এই ওসমান। 2 বার জোরে হাঁক ছাড়ল দুর্জয়। রফিক মিয়া তুর্জয়ের কার্যকলাপ দেখছে, চোখে হাজারো প্রশ্ন। তাকে কিছুটা ভীত দেখাচ্ছে। তো চাচা, যেটা কইছিলাম, এখানে একটা মদের দোকান দিব ভাবতেছি, জায়গাটা মনে ধরেছে। হাসি মুখে বলল তুর্জয়। কথা শুনে রফিক মিয়ার শরীর যেন হিমশীতল হয়ে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, বাবা এই দোকানটা আমার পেট চালানোর একমাত্র উপায়। এই জায়গা ছাড়া কিছুই নেই আমার, আমি কি করে বাঁচুম? তুর্যের সাথে থাকা একজন বলে উঠল, ভাইয়া কি কইছে শুনেন নাই? এইখানে মদের দোকান করা হবে ভাইয়া, প্রথম কথাই ফাইনাল কথা। দোকান খালি করে দেন। ওসমান চলে এলো। তুর্যয় ওর মাথায় ঠোয়া মেরে বলল, 1 কাপ চা আনতে এতক্ষণ লাগে তো? যত সব আবাল ঘরের ছাগল। ওসমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুর্জয় চায়ের কাপে চুমুক দিতে রফিক মিয়ার দিকে তাকালো, মৃদু হেসে বলল, চাচা কথায় কথা বাড়ে, আপনার প্রয়োজনে একদিন সময় নেন। দোকানে জিনিসপত্র তো কম লাগে, আমার ছেলে পেলে আপনারে সাহায্য করব, তাও খালি করে দিতে হবে। রফিক মিয়া এবার কণ্ঠ সাহস জমালো, জোর গলা বলল, আমি তালুকদার মশাইয়ের সাথে আগে এ বিষয়ে কথা বইলানি, এরপর তোমারে জানাবো বাবা। তুর্যের চোখজোড়া তখন রাগে ধূসর হয়ে উঠছে, তবুও গলার স্বর কিছুটা ঠান্ডা রেখে উদাস গলায় বলল, দুনিয়াতে ভালো মানুষ আর ভালো ব্যাপার দুইটারে কোনো দাম নেই। ওসমান ফারুক, তোরা দোকান ভাঙা শুরু কর। সবাই হৈ হৈ করে দোকানের দিকে ধেয়ে আসলো। রডের প্রথম আঘাত পড়ল চালায়, টিনের এক পাশ ভেঙে আসলো। তুর্জয়ের সাথে আসা বাকি 2 জন রফিক মেয়েকে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে আনলো। বয়াম, হাড়ি, বস্তা সব কিছু বাইরে ছুঁড়ে ফেলল। রফিক মিয়া বাধা দিতে গেলে তাকে ইচ্ছে মতো পেঠানো গেল। ব্যথায় কাঁকিয়ে উঠল সে। বাইরে এত হট্টগোলের শব্দে মায়া ঘর থেকে বেরিয়ে এসলো। অপ্রস্তুত মায়া বাবাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠল, ছুটে যায় তার কাছে। রফিক মিয়া মায়ের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও বাবা, বাবা ওরা মারছে কেন তোমারে, কি হয়েছে? তুর্জয় আর চোখে মায়ের দিকে তাকায়, এরপর ফারুককে ইশারা করে। ফারুক মায়াকে টেনে হিঁচড়ে রফিকের কাছ থেকে আলাদা করে, এরপর ভরা বাজারের সামনে তার ওড়না টেনে ফেলে দেয়। তুর্জয়ের চোখ দুটো মায়ের বুকে আটকে যায়। চায়ের কাপ মাটিতে ছুঁড়ে সে মায়ের দিকে হনহন করে এগিয়ে যায়, হাত ধরে টানতে টানতে ভেতরের ঘরে নিয়ে গিয়ে দরজা এঁটে দেয়। রফিক মিয়ার আহাজারি ততক্ষণে পুরো প্রকৃতি যেন কেঁপে উঠছে। তিনি একবার ফারুকের পা ধরছেন, আর একবার ওসমানের। আমার মাইয়াটাও বাঁচাও বাবা, ছাইরে দাও বাবা, ওর এত বড় সর্বনাশ তোমরা কইরো না, আমার জায়গা জমি সব নিয়ে নাও,
তাও আমার মাইয়াটারে ছাইড়ে দাও। বাজারে কত মানুষ দাঁড়িয়েছে, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করার মতো কেউ নেই। অনেকটা জগন্নাথ যাত্রার মতো, সকলে যেন দাঁড়িয়ে দেখছে ধ্বংসযজ্ঞ। মায়ের চিৎকারে আরও কিছুক্ষণ পর থেমে যায়। তুর্জয় লুঙ্গি ঠিক করতে করতে দরজা খুলে বেরিয়ে আসে, হাতের ইশারায় সবাইকে থামতে বলে। শরীর আনমোড়া ভেঙে ঠান্ডা গলায় রফিক মিয়ার উদ্দেশ্যে করে বলেন, চাচা, এই জায়গা আমার, 24 ঘন্টার মধ্যে জায়গা ছাইরা চলে যাবেন, নয়তো সব কিছু জ্বালায় ছাই কইরে দিব। তুর্জয়ের লোকজন নিয়ে ফিরে গেল। রফিক রক্তমাখা পা নিয়ে দ্রুত ঘরে ঢুকলেন। মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন, মায়া, ও মায়া, আমার মা, কই তুই? মায়া কোনো উত্তর দিল না। রফিক মিয়া লক্ষ্য করলেন জানলার ফাঁক দিয়ে একজোড়া ঝুলন্ত পা দেখা যাচ্ছে। রফিক মিয়ার মরা কান্নায় ভারী হয়ে উঠল গোটা কাঁচা বাজার। আল্লাহ, তুমি আছো তো? আমার দোকানটা গেল, মাইয়ার শরীর লইয়া খেলো, তুমি চুপ কেন? বিচার করো। ভালো মাগো, বিচার করো তুমি। বাজারে দাঁড়িয়ে থাকা অনেকের চোখের পানি। একজন পথচারী ফিসফিস করে অপরজনকে বলল, তালুকদার সাহেব, ছোট পোলাটা আজ গ্রামে থাকলে এইসব দেখা লাগতো না। আলেমটারে দূরে রাইখা কাছে রাখছে জালেমটারে। উত্তরে অপরজন বলল, সে তো ঢাকায় পড়াশুনো করছে শুনলাম, গ্রামে কি আর আসবে? দেখবা ঠিকই আসবে। গ্রামে হের অনন্তপুর, যতই অনন্ত পড়ুক, শরীর তো একই রক্ত, তালুকদার বাড়ির রক্ত, কতই বা ভালো হব। দুজন পথচারীর চোখে এবার হতাশা জেঁকে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে তাদের যাত্রা অব্যাহত রাখল। ঢাকা শহর জুড়ে ভাদ্রের ভ্যাপসা গরম, আকাশে লালচে মেঘেদের আনাগোনা। ক্লান্ত পাখিরা এক চিলতে ছায়া খুঁজে বেড়াচ্ছে গাছের পাতার ফাঁকে। টিএসসির কোণে ছোট্ট একটি বেঞ্চে বসে আছে তালুকদার বাড়ির ছোট ছেলে দুর্জয় তালুকদার। ঝরঝরে মুখ, তবে চোখে মুখে বিষণ্ণতা, শীতল হাতছানি। কোলের উপর খোলা পাতা, তাতে আধখানা লেখা কবিতা। বুকের ভেতর নদী বয়ে আকাশ হানে ক্ষুধার পানে। দূরত্ব প্রেমের অভিধান নয়, বাড়ায় মনে বিষাদ যত। দুর্জয়কে ঘিরে রেখেছে 5-6 জন পথশিশু, সবাই তার শ্রোতা, সবাই চোখে কৌতূহল, মুখ চাওয়াচাই করছে। দুর্জয় হাসি মুখে বলল, কিরে, কিছু বুঝলি তোরা? মৌ নামের মেয়েটি মাথা চুলকে বলল, না ভাই, শুধু ক্ষুধা মানে বুঝছি, আর প্রেম মানে বুঝছি। রহিমও যুক্ত হলো, প্রেম মানে আমিও বুঝছি, এহেনে কত আপা ভাইয়েরা আসে প্রেম করে। দুর্জয় হো হো করে হেসে উঠল, বলল, তোরা অনেক পাকনা হয়ে গেছে। শোন, এই কবিতার মর্ম বুঝতে হলে অনেক পড়াশুনো করতে হবে। হরিদাস হাই তুলে তুলে বলল, দাদা, পড়াশুনো করে কি হইবে? বাপ কইছে কয়েকদিন পর গার্মেন্টসের চাকরিতে ঢুকাই দিবে, মেলা টাকা কামামো। দুর্জয় হরিদাসকে বলল, মানুষ পড়াশোনা টাকা কামানোর জন্য করে না, নিজের মানসিক বিকার জন্য করে। ও বিরক্ত হয়ে বলল, ভাইয়া, আপনি পড়ান তো। একটু পর ভাইয়া আপুরা প্রেম করতে আসবো, ফুল বেচা লাগবো। দুর্জয় কঠিন গলায় বলল, ঠিক আছে, তোরা খাতা বের কর, বর্ণমালাগুলো লিখে ফেল। অনিচ্ছাকৃত মৌ, রহিম, হরিদাস, বাকি পথশিশুরা খাতা বের করে লিখতে শুরু করলো। দুর্জয় আকাশের দিকে তাকিয়ে খেয়াল করলো অপূর্ব রং তুলির খেলা চলছে সেখানে। কবিতার বাকি লাইনগুলো আনমনে ভাবতে লাগলো। ঢাকা দুর্জয়ের শেখরের বাইরে ছায়াঘেরা একটি শহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বর্তমান পড়ছে। পড়াশোনা বন্ধুমহল এবং ক্লাসের বাইরে তার অবসর কাটে কবিতার লাইন আর পথশিশুদের নিয়ে। আকাশের দিকে তাকিয়ে আরও 4টি লাইন কবিতার লেখায় খসখস করে লিখে ফেলল দুর্জয়। আলতা পায়ে, স্নিগ্ধ মুখে, অশ্রু ভেজা চোখে, শুষে নেব পুরাণ তাহার, দিব অনুরোজনের পরক। দুর্জয়ের মন প্রতিদিন ঘুরে আসে তেঘুরিয়ে গ্রামে। হাওরের বাতাসে গড়া শৈশব, মায়ের ডাকে জেগে ওঠা রৌদ্রোজ্জ্বল সকাল, আর রন্ধ্রে রন্ধ্রে বহমান আশ্বিনের শিউলি ঝরা উঠোনে বসে কবিতা লেখার ইচ্ছে দিন দিন প্রকট হয়ে উঠছে তার। দুর্জয়ের জীবনে একটা স্থির স্বপ্ন ছিল, গ্রামে ফিরে আধুনিক হাই স্কুল প্রতিষ্ঠা করা, নামকরা শিক্ষকেরা সেখানে পড়াবেন, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, তেঘরিয়ে গ্রামে ছড়িয়ে পড়বে শিক্ষার আলো। ছোটবেলা থেকেই মায়ের প্রতি হওয়া অত্যাচার দুর্জয়ের ভয়ঙ্কর স্মৃতিগুলো মাঝে মাঝে অন্যতম। গ্রামের প্রতিটি মেয়ে এক একজনের প্রতিবাদের কবিতা হয়ে উঠুক, অন্যায়ের দাপটের সাথে প্রতিরোধ করুক, দুর্জয় যেন এটাই চাই।
পরিবারের সাথে দেখা হয় না কতদিন হয়ে গেছে। প্রাণপ্রিয় বড় ভাইটার বিয়েটাও হুট করে হয়ে গেল। গ্রাম থেকে লোক এসে খবর দিয়ে গেছে বলেই না জানতে পেরেছে সে। সন্ধ্যা হলে ফিরে দুর্জয় সময় নষ্ট করল না, বড় ভাইকে চিঠি লিখতে বসল। প্রিয় ভাতা, আশা করি গৃহের সকল সদস্য সুস্থ ও কল্যাণে আছে। পাঠানুশীলনের ব্যস্ততা হইতে কিছুদিনের অবকাশ প্রাপ্ত হইয়াছি। নগরের অসংখ্য বাতিচ্ছাটাও আমার হৃদয়কে তেমন আকর্ষণ করে না। আমার চিত্ত সদা অধীর থাকে গ্রামের গগন পানে চাহিয়া, বিশেষত আমাদের গৃহের পশ্চাতে অবস্থিত সেই প্রিয় কাঞ্চন বৃক্ষের স্মৃতিছে। ভাবিয়েছি আগামী আশ্বিন মাসে স্বগৃহে প্রত্যাবর্তন করিব। নববধূকে আমার সশস্ত্র সালাম জানাবেন। পরিবার যেন সর্বদা আনন্দ ও শান্তিতে অবস্থান করে, এটাই কামনা করি। ইতি টানতেছি, আপনার অনুজ দুর্জয় তালুকদার। চিঠি লেখা শেষ করতে দুর্জয়ের ভেতরটা আকুতিতে ভরে ওঠে। তালুকদার মশাইয়ের মাঝে বহুদিন ধরে জমে আছে রাজনৈতিক উচ্চাশার গোপন আকাঙ্ক্ষা। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচিতে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে একদমই নতুন নয়। গ্রামের মানুষজন তাকে অন্তর দিয়ে শ্রদ্ধা না করুক ভয় করে 100-তে 100। তবে বড় পুত্র দুর্জয়ের লাগামহীন কর্মকাণ্ড গ্রামের মানুষের সামনে তালুকদারকে বাড়িতে বারবার প্রশ্নসিদ্ধ করেছে। আজ দুপুরে তালুকদার মশাই শহর থেকে ফেরার সময় কানাঘুষে শুনতে পেরেছেন দুর্জয়ের ঘটনা। তার চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে। নীরব মুখে বাড়ি ফিরে বারান্দায় মোটা সেগুন কাঠের চেয়ারে বসেন। হাঁপানি কমলে গলা খাঁকরি দিয়ে স্ত্রীকে শুধান, দুর্জয় কই? মাজেদা ভীত গলায় উত্তর দেন, ঘরে। কেন, কি হয়েছে? আমি ঘরে যাইতেছি, ওরে পাঠায় দাও। তালুকদার মশাইয়ের গর্জন শুনে চারপাশে মাজেদা দ্রুত দুর্জয়কে ডেকে পাঠায়। দুর্জয় চোখে মুখে বিরক্তির রেখা নিয়ে ঘরে ঢুকে, কি হয়েছে আব্বা, এত জরুরি তলব? দুর্জয়ের স্বর হিমশীতল, যেন কিছুই হয়নি। তালুকদার মশাইয়ের মুখে কিছু বললেন না, এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালেন। পরক্ষণে তার শক্ত ডান হাত কাঁপতে কাঁপতে উঠে আসে দুর্জয়ের বাম গালে। ঘরের ভিতর ক্ষণকাল থমথমে নীরবতা। দুর্জয় হতভম্ব হয়ে পিতার দিকে তাকিয়ে রইল। তালুকদার মশাই রাগে গজগজ করতে করতে বলেন, তুই কি পাগল হয়েছিস? ছেলেমেয়েগুলোর মতো বুদ্ধি, পেরিকোটের নিচে বাজারে মদের দোকান দিবি, তাও আবার গরিবের ঘর ধ্বংস কইরা। মাইয়েটারে ছাড়স নাই, এত শরীরের খিদা তোর? ওই কথা কি কমু, বুঝলে পড়ছে ফ্যানের সাথে। ওই কুত্তার বাচ্চা, সামনে ইলেকশন, আমি কোন মুখে এখন বাইরে যাবো? একটা জারজ পয়দা দিছি। তালুকদার মশাই গলা কাঁপন। দুর্জয় মিনমিন করে বলে, আব্বা, আমি নিজে সব কিছু ম্যানেজ করে নেব, আপনি চিন্তা করবেন না। তালুকদার বাড়ির বড় পোলা, তোর প্রতিটা কাজ আমার সম্মানের প্রশ্ন। 30 বছর বয়সে আইসা এটা বোঝোস না? আমার পর এই বাড়ির প্রথা ধইরা রাখবে কে? দুর্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, মুখে কিছু বলল না। ঘরের দরজায় আড়ালে এতক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল চারুলতা। সন্ধ্যায় চা নাস্তার ট্রে হাতে নিয়ে এসেছিল শ্বশুরের ঘরে। চায়ের কাপ থেকে এখনও ধোঁয়া উঠছে, কিন্তু তার হৃদয়ের ভেতর যেন গর্জে উঠছে ঝড়, তোলপাল হয়ে যাচ্ছে সব কিছু। রাত গভীর হলে চারুলতা হাতের কাজ শেষ করে নিঃশব্দে ঘরে আসে। দুর্জয় বিছানায় আতশো হয়ে বিড়ি টানছে। বাতি নেভানো, কেবল জানলার ফাঁক গলে চাঁদের স্নান আলো পড়ছে তার মুখে। চারুলতা দুর্জয়ের পাশে এসে বসে, কণ্ঠে এক ধরনের সাহস আর কাপুনতা মিশ্রতা নিয়ে শুধায়, আপনারে একটা প্রশ্ন করার ছিল। দুর্জয় কিছু না বলে তাকায় চারুলতার দিকে। বিড়ির ধোঁয়া তখনও ভেসে বেড়াচ্ছে বাতাসে। আপনি যে রাতগুলো বাড়িতে থাকেন না, বাইরে থাকেন কেন? দুর্জয় ভুরু কুঁচকে যায়, রাগী গলায় জিজ্ঞাসা করে, এইসব কথা জিজ্ঞানোর সাহস কেমনে তোর? চারুলতা ক্ষণিককাল চুপ থেকে বলল, আজ বাজারে যা হয়েছে তার সবটাই আমি জানি। রফিক চাচার পরিবারের সাথে আপনি যা করেছেন ভালো করেননি। চারুলতার কণ্ঠে স্বল্প প্রতিবাদের সুর। দুর্জয় হঠাৎ উঠে বসল, অবাক গলায় বলল, এই, আমি ভালো করছি নাকি খারাপ করছি তা বলার তুই কে? কী ভাবছিস তুই আমার বিচার করবি? চারুলতাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হলো না। চুলের গোড়া খামচে ধরল, কণ্ঠে বিষ, আমার আর আব্বার কথা দরজায় আড়ি পাইতে শুনছস তুই?
তুই কি গোয়েন্দা? ভালো মন্দ বিচার করবি তুই? চারুলতা ব্যথায় কাঁকিয়ে উঠল, তাতে দুর্জয়ের মন গড়ল না। বিছানায় ছুঁড়ে ফেলে দিল তাকে, তড়িঘড়ি করে দুয়ার লাগিয়ে দিল। এরপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ছোট্ট চারুলতার উপর। চারুলতার নাজুক শরীরে অন্য কোনো স্থানে আকর্ষণ নেই দুর্জয়ের। ক্ষুধা নিবারণের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকু পেতে চাইল দুর্জয়। চারুলতা হাত পা ছুড়ে চিৎকার করতে চাইল, মুখ চেপে ধরা হলো তার। রাত আরও গভীর হলো, চারিপাশ নিস্তব্ধ। বাইরে কাঞ্চন গাছ থেকে টুপটাপ ফুল ঝরছে। চারুলতা কলপারে নিজেকে পরিষ্কার করলো। রক্তে ভেসে গেছে তার 2 পা। পিতাহারা অপয়া কিশোরী বুঝতেই পারল না সত্যিকারের স্বামীর শখ কাকে বলে। অবাঞ্ছিত প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।